ডক্টর ইউনূসের সঙ্গে অর্থনৈতিক সংলাপের পরিকল্পনা যুক্তরাষ্ট্রের। সীমান্তে হত্যা নিয়ে প্রশ্ন এড়িয়ে গেলেন প্রণয় বার্মা। ৮০ কোটি ডলার পাওনা চেয়ে ডক্টর ইউনূসকে গৌতম আদানির চিঠি। শেখ হাসিনার বিরুদ্ধে আন্তর্জাতিক ট্রাইব্যুনালে অভিযোগ ফাইয়াজের বাবার। গাঁজা খাওয়ার পক্ষে ট্রাম্প দিতে চান আইনি বৈধতা। এবার ভারতে এমপক্স শনাক্ত। এবং গাঙ্গুলিও বললেন ভারতের বিপক্ষে জিততে পারবে না বাংলাদেশ। আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি মিলেনিয়াম টিভি ইউএস এর প্রতিদিনের বাংলা সংবাদে। আপনাদের সাথে রয়েছি আমি পলি পারভিন। দেখছিলেন সংবাদ শিরোনাম, এবারে জানাবো বিস্তারিত। প্রথমেই বাংলাদেশ প্রসঙ্গ। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সহ বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সঙ্গে চলতি সপ্তাহে অর্থনৈতিক সংলাপ শুরু করার প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র। কারণ বিশ্বের অন্যতম বৃহৎ পোশাক রপ্তানিকারক দেশকে তার অর্থনীতি চাঙ্গা করতে সহায়তা করতে চায় ওয়াশিংটন। মঙ্গলবার এক প্রতিবেদনে তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদ মাধ্যম ফিনান্সিয়াল টাইমস। প্রতিবেদনে বলা হয়েছে, শেখ হাসিনার সরকারের পতনের পর আগামী 14 এবং 15 সেপ্টেম্বর ঢাকায় অনুষ্ঠিতব্য আলোচনাটি মার্কিন যুক্তরাষ্ট্র এবং বাংলাদেশের মধ্যকার প্রথম উচ্চ পর্যায়ের অর্থনৈতিক সংলাপ হতে যাচ্ছে। সংলাপে প্রধান উপদেষ্টা নোবেলজয়ী ডক্টর ইউনূস এবং বাংলাদেশের অন্যান্য সিনিয়র কর্মকর্তারা অংশ নেবেন বলে আশা করা যাচ্ছে। ফিনান্সিয়াল টাইমস জানিয়েছে, অর্থ বিভাগের নেতৃত্বে মার্কিন প্রতিনিধি দলে আরও থাকতে পারেন দেশটির পররাষ্ট্র বিভাগ, ইউএস এজেন্সি ফর ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট এবং ইউএস ট্রেড রিপ্রেজেন্টেটিভ অফিসের কর্মকর্তারা। মার্কিন রাজস্ব ও অর্থ দফতরের আন্তর্জাতিক অর্থায়ন বিষয়ক সহকারী সেক্রেটারি ব্রেন্ট নেইম্যান ফিনান্সিয়াল টাইমসকে বলেছেন, যুক্তরাষ্ট্র আশাবাদী যে প্রয়োজনীয় সংস্কারের মাধ্যমে বাংলাদেশ তার অর্থনৈতিক দুর্বলতা মোকাবিলা করতে পারবে এবং অব্যাহত প্রবৃদ্ধি ও সমৃদ্ধির ভিত্তি তৈরি করতে পারবে। বাংলাদেশ ভারত সীমান্তে হত্যা নিয়ে সাংবাদিকদের প্রশ্ন এড়িয়ে গেছেন ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার প্রণয় বার্মা। মঙ্গলবার দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্র সচিব মোহাম্মদ জসিমউদ্দিনের সঙ্গে সাক্ষাৎ শেষে হাইকমিশনারের কাছে সাংবাদিকদের প্রশ্ন ছিল, সীমান্ত হত্যা এখন আলোচিত বিষয়, এ নিয়ে আপনার মন্তব্য আছে কিনা। সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, সেটি নিয়ে ইতোমধ্যে পররাষ্ট্র উপদেষ্টা কথা বলেছেন। এরপর তিনি চলে যান। এর আগে নতুন সচিবের সঙ্গে সাক্ষাৎ বিষয়ে প্রণয় বার্মা বলেন, নতুন দায়িত্ব নেওয়া পররাষ্ট্র সচিবের সঙ্গে বৈঠক হয়েছে। সরকারের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে পররাষ্ট্র মন্ত্রণালয় গুরুত্বপূর্ণ অংশীদার। একে অপরকে জানার জন্য একটি ভালো বৈঠক ছিল। এছাড়াও সীমান্ত কেন্দ্রিক যে সম্পর্ক সেটি নিয়েও আলোচনা হয়েছে, তবে বিস্তারিত আলাপ হয়নি। আমি আগেও যেমনটি বলেছি, বাংলাদেশের সঙ্গে আমাদের গভীর সম্পর্ক রয়েছে। দুই দেশের নিরাপত্তা ও উন্নয়নে আমরা একসঙ্গে কাজ করি। আমরা সেই সম্পর্ক চলমান রাখতে চাই। আমরা সামনে আরও কাজ করতে চাই, যোগ করেন ভারতের হাইকমিশনার। সরবরাহকৃত বিদ্যুৎ বাবদ বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড কর্তৃপক্ষের কাছে ভারতের আদানি গ্রুপের ৮০ কোটি ডলার পাওনা রয়েছে। বিদ্যুৎ বিক্রি বাবদ এই অর্থ চেয়ে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে চিঠি লিখেছেন আদানি গ্রুপের চেয়ারম্যান গৌতম আদানি। ভারতীয় গণমাধ্যম ইকোনমিক টাইমসের বরাতে এ খবর প্রকাশ করেছে হিন্দুস্তান টাইমস। প্রতিবেদনে বলা হয়েছে, দ্রুত ৮০ কোটি ডলারের বকেয়া পরিশোধের জন্য চিঠিতে সরকার প্রধানের হস্তক্ষেপ চেয়েছেন ভারতের শীর্ষ এই ব্যবসায়ী। প্রতিবেদনে বলা হয়েছে, সরবরাহকৃত বিদ্যুৎ বাবদ আদানি গ্রুপ বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের কাছে ৮০ কোটি ডলার পায়। এই পাওনার জন্যই প্রধান উপদেষ্টার কাছে গৌতম আদানি চিঠি লিখেছেন বলে জানানো হয়েছে। ওই চিঠিতে গৌতম আদানি বলেন, আমরা যখন বাংলাদেশকে দেয়া প্রতিশ্রুতি বজায় রাখছি, সেই সময় ঋণদাতারা আমাদের উপর কঠোর হচ্ছে। বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের কাছে আমরা যে ৮০ কোটি ডলার পাই, সেই অর্থ দ্রুত পরিশোধ করার জন্য হস্তক্ষেপ করতে আপনাকে অনুরোধ করছি। গৌতম আদানি আরও বলেন, বিদ্যুৎ বিক্রি বাবদ যে পাওনা হয় তা নিয়মিতভাবে পরিশোধ করার জন্য তিনি অনুরোধ করেছেন। এর আগে এমন খবর প্রকাশিত হয়েছিল যে বাংলাদেশে ৮ থেকে ৯ মাস ধরে বিদ্যুৎ সরবরাহ বাবদ আদানির ৮০ কোটি ডলার পাওনা হয়েছে। ঝাড়খণ্ডের গড্ডায় অবস্থিত ১৬০০ মেগাওয়াটের একটি বিদ্যুৎ কেন্দ্র থেকে আদানি শিল্পগোষ্ঠী বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ করে।
একটি নির্দিষ্ট সঞ্চালন লাইনের মাধ্যমে গত জুন থেকে বিদ্যুৎ সরবরাহ শুরু হয়। গৌতম আদানি বলেন, একটি আধুনিক বিদ্যুৎ কেন্দ্র ও প্রয়োজনীয় সঞ্চালন ব্যবস্থা তৈরি করতে আদানি পাওয়ার $200 কোটি বিনিয়োগ করেছে। চিঠিতে তিনি বলেন, আপনার দেশের জ্বালানি নিরাপত্তা ও অবকাঠামো উন্নয়নের প্রতি আমি আমাদের প্রতিশ্রুতি পুনরায় ব্যক্ত করছি। দুর্গাপূজা এলেই এতদিন ওপার বাংলার বাজার ছেয়ে যেত পদ্মার ইলিশে। কলকাতার বাবুদের প্রতিটি রান্নাঘর থেকে ভেসে আসতো সরিষা ইলিশের সুবাস। তবে এবার আর তেমন নাও দেখা যেতে পারে। ভারতের পরম বন্ধু শেখ হাসিনা সরকারের পতনের পর সে দেশে ইলিশ রপ্তানি বন্ধ করে দিয়েছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার। তাই হাসিনা আমলে পূজার আগে পশ্চিমবঙ্গে টনকে টন পদ্মার ইলিশ গেলেও এবার আর তা যাচ্ছে না। তাই পূজার আগে ভারতের বাজারে ইলিশের ঘাটতি দেখা দিয়েছে এবং এর জেরে দাম বাড়ছে। ইন্ডিয়া টুডের খবর অনুযায়ী আগামী অক্টোবরে দুর্গাপূজা হবে। তার ঠিক আগ মুহূর্তে ভারতে এই মূল্যবান মাছ রপ্তানি নিষিদ্ধ করেছে অন্তর্বর্তী সরকার। যদিও বিশেষ এই সময় খিচুড়ির সঙ্গে ইলিশ খেতে পছন্দ করেন কলকাতার বাঙালি বাবুরা। বাংলাদেশে ইলিশের দাম লাফিয়ে লাফিয়ে বাড়তে থাকায় 2012 থেকে 2020 সাল পর্যন্ত মাছটি রপ্তানি বন্ধ রাখে সরকার। তবে ভারতের জন্য বরাবরই মন খোলা ছিলেন হাসিনা। তাই নিষেধাজ্ঞা সত্ত্বেও দীর্ঘদিন ধরে যে কোনো উৎসবের আগে ভারতে, বিশেষ করে পশ্চিমবঙ্গে পদ্মার ইলিশের বড় বড় চালান পাঠিয়েছেন তিনি। ভারতের সঙ্গে সুসম্পর্কের নিদর্শন হিসেবে এই নিয়ম অনুসরণ করে আসছিল আওয়ামী লীগ সরকার। তবে ভারতে ইলিশ রপ্তানির উপর নিষেধাজ্ঞা আরোপ করে তার এই নীতি থেকে সরে এসেছেন নতুন সরকার। ভারত ইলিশ রপ্তানির বিষয়ে বাংলাদেশের মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদ আক্তার জানান, দেশের মানুষের জন্য পর্যাপ্ত সরবরাহ নিশ্চিত করতে সরকার এই নিষেধাজ্ঞা জারি করেছে। দর্শক, মিলেনিয়াম টিভি ইউএসএর প্রতিদিনের বাংলা সংবাদের পর্যায়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি। সঙ্গেই থাকুন। কি ব্যাপার, অমন মূর্তির মতো করে দাঁড়িয়ে আছো কেন? পাগল হয়ে গেলে নাকি? প্র্যাকটিস করছি। কি প্র্যাকটিস করছো? কেন, লিভিং স্ট্যাচুতে দাঁড়িয়ে কি করে ভিক্ষা করে দেখালি? আমার ট্যাক্স নিয়ে ঝামেলা চলছে, ল্যান্ড প্রপার্টি নিয়ে ঝামেলা চলছে। এগুলো সমাধান না হলে কিছুদিন পর আমাকে ওইভাবে দাঁড়িয়ে ভিক্ষা করতে হবে। এখন থেকে দাঁড়িয়ে প্র্যাকটিস করছি। আহা, এত চিন্তা করছো কেন? লিগ্যাল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল আছে না? লিগ্যাল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল? হ্যাঁ, কিছুদিন আগে ইন্স্যুরেন্স দিয়ে সম্পভাবীদের একটা ঝামেলা হলো না? লিগ্যাল নেটওয়ার্কের মাধ্যমেই তো সেটা সমাধান হলো। শুধু ইন্স্যুরেন্সই না ভাবি, ক্রিমিনাল কেস, ইমিগ্রেশন, ট্যাক্স, ডিভোর্স, হাউজিং সংক্রান্ত যে কোনো লিগেল সমস্যার সমাধান পেয়ে যাবেন লিগেল নেটওয়ার্কে। যুক্তরাষ্ট্রের 50টি স্টেটে যে কোনো প্রান্তে যে কোনো লিগেল সহায়তা দিতে কিন্তু আমাদের সঙ্গে আছে লিগেল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল। শুধু তাই নয়, লিগেল নেটওয়ার্কে আছেন যুক্তরাষ্ট্রের স্বনামধন্য সব লয়ার, যাদের আইনি সহায়তায় যে কোনো লিগেল সমস্যার সমাধান পেয়ে যাবেন খুব সহজেই। তাহলে দেরি কেন? এখনই চলো লিগ্যাল নেটওয়ার্কে। I'm Nasrin Mosnu, immigration attorney. I was born and raised here in New York City. I have been working at various immigration firms since I was a teenager, including with my father. I'm passionate and dedicated about immigration. I am committed to provide my clients with nothing but the best. আমরা অ্যাসাইলাম অফিস, ইমিগ্রেশন কোর্ট সহ যুক্তরাষ্ট্রের 50টি স্টেট ও বাংলাদেশ কনসুলেটে আপনাদের আইনগত সহায়তার নিশ্চয়তা দিচ্ছি। Please come and take advantage of our excellent legal services. Our initial consultations are always free. বরেণ্য অভিনেতা আবুল হায়াত একজন স্বাস্থ্য সচেতন মানুষ। একদিন শুটিংয়ে হঠাৎ অসুস্থ হয়ে হতাশায় ভোগেন। সবাই ব্যস্ত, এখন আমার সেবা করবে কে? কেন? নিউ ইয়র্কে গোল্ডেন এজ হোম কেয়ার আছে না, আপনাদের হতাশা দুশ্চিন্তা দূর করে সুস্থ করে তোলে যাদের অঙ্গীকার। সঠিক সময়ে সঠিক সেবা দেওয়ার বিশ্বস্ত প্রতিষ্ঠানের নাম গোল্ডেন এজ হোম কেয়ার। গোল্ডেন এজ হোম কেয়ার নিউ ইয়র্কবাসীর পূর্ণ আস্থার জায়গা। আবারও স্বাগত মিলেনিয়াম টিভি ইউএসএর প্রতিদিনের বাংলা সংবাদে। দেখছিলেন বাংলাদেশ সংবাদ। শেখ হাসিনা সহ 34 জনকে আসামি করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মানবতা বিরোধী অপরাধের অভিযোগ দিয়েছেন রেসিডেন্সিয়াল মডেল কলেজের ছাত্র ফারহান ফাইয়াজের বাবা শহীদুল ইসলাম। গত 18 জুলাই গণভবনের সামনে পুলিশের গুলিতে নিহত হন ফাইয়াজ। মঙ্গলবার ফারহানের বাবা শহীদুল ইসলাম ভূঁইয়া আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থায় অভিযোগ দাখিল করেন। মামলার অন্য আসামিরা হলেন ওবায়দুল কাদের, আনিসুল হক, ব্যারিস্টার ফজলে নূর তাপস, জাহাঙ্গীর কবির নানক, শেখ ফজলে শামস পরশ, ছাত্রলীগ সভাপতি সাদ্দাম হোসেন, সাধারণ সম্পাদক ওয়ালি আসিফ ইনান, পুলিশ কর্মকর্তা বিপ্লব কুমার সহ 34 জন। তাদের বিরুদ্ধে হত্যা, গণহত্যা সহ মানবতা বিরোধী অপরাধ সংগঠনের অভিযোগ আনা হয়েছে। ফারহান ফাইয়াজের বাবা শহীদুল ইসলাম বলেন,
আওয়ামী লীগ সরকার পরিকল্পিতভাবে যে হত্যাকাণ্ড চালিয়েছে তার সুষ্ঠু বিচার অবশ্যই চাই। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রধান প্রসিকিউটর তাজুল ইসলাম বলেন, এ ধরনের হত্যাকাণ্ডের তথ্যপাত্র সংগ্রহ করতে তথ্য ডেস্ক খোলা হয়েছে। অনুসন্ধান করে প্রসিকিউশন ব্যবস্থা নেবে, ন্যায় বিচার নিশ্চিত করবে। গত 18 জুলাই আন্দোলনের সকাল থেকে ধানমন্ডি 27 নম্বর ও আসাদ গেটের মধ্যবর্তী আড়ংয়ের সামনে শিক্ষার্থীরা অবস্থান নেয়। এ সময় পুলিশের সঙ্গে তাদের সংঘর্ষ হয়। এক পর্যায়ে পুলিশ গুলি ছুড়লে আহত হয় ফাইয়াজ। পরে তাকে ধানমন্ডি সিটি হাসপাতালে নেওয়া হলে তার মৃত্যু হয়। পরে সিটি হাসপাতাল থেকে ফাইয়াজের মরদেহ নিয়ে যায় তার পরিবারের সদস্যরা। দর্শক, এবার দেখবেন যুক্তরাষ্ট্র সংবাদ। প্রথমবারের মতো মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের বিতর্কে মুখোমুখি হচ্ছেন রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প ও ডেমোক্রেট প্রার্থী কামালা হ্যারিস। স্থানীয় সময় মঙ্গলবার রাতে ফিলাডেলফিয়ার ন্যাশনাল কনস্টিটিউশন সেন্টারে এই বিতর্ক অনুষ্ঠিত হবে। 90 মিনিটের এই বিতর্কে দুই প্রার্থীর হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস পাওয়া যাচ্ছে। বিশেষজ্ঞদের মতে বিতর্কে ট্রাম্প কামালার পারফরমেন্সের প্রভাব পড়বে নির্বাচনের ফলাফলে। নিয়ম অনুযায়ী প্রার্থীরা কোনো স্বাগত বক্তব্য দেওয়ার সুযোগ পাবেন না। প্রশ্নের মাধ্যমে শুরু হবে বিতর্ক। প্রতিটি প্রশ্নের জবাব দেওয়ার জন্য 2 মিনিট করে সময় পাবেন ট্রাম্প কামালা। জবাবের পর পাল্টা জবাব দেওয়ার জন্য অপর প্রার্থী পাবেন আরো 2 মিনিট। তাছাড়া হাতে কোনো চিরকুট বা কাগজ রাখা যাবে না। 90 মিনিটের বিতর্কে অর্থনীতি, অভিবাসন নীতি ও বিভিন্ন দেশে যুদ্ধ নিয়ে ট্রাম্প কামালার মনোভাব জানতে চাইবেন মার্কিন ভোটাররা। দুই প্রার্থীর অঙ্গভঙ্গি, সংযম ও পারদর্শিতার উপরও নজর থাকবে তাদের। বিশেষজ্ঞদের মতে বিতর্কে ট্রাম্প কামালার পারফরমেন্সের প্রভাব পড়বে নির্বাচনের ফলাফলে। সুইং স্টেটগুলোর ভোটাররা এই বিতর্কের পর প্রার্থী পছন্দ করতে শুরু করবেন বলে জানান তারা। বিভিন্ন জরিপ অনুযায়ী দুই প্রার্থীর অ্যাপ্রুভাল রেটিং প্রায় কাছাকাছি। নিউ ইয়র্ক টাইমস সিয়েনা কলেজের সবশেষ জরিপ অনুযায়ী ট্রাম্পের প্রতি মার্কিন ভোটারদের আস্থা রয়েছে 48% আর কামালার প্রতি রয়েছে 47%। যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় 21 বছরের বেশি বয়সী মানুষের জন্য গাঁজাকে বৈধতা দিতে ভোটের আয়োজন করা হলে সেখানে সমর্থন দেওয়ার কথা জানিয়েছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আগামী নির্বাচনে তিনি প্রধান বিরোধী দল রিপাবলিকান পার্টির প্রার্থী হিসেবে লড়াই করছেন। সোমবার সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া এক পোস্টে ট্রাম্প জানান, একজন প্রেসিডেন্ট হিসেবে তিনি গাঁজাকে অপরাধমুক্ত এবং নিয়ন্ত্রণের জন্য রাজ্য পর্যায়ে প্রচেষ্টাকে সমর্থন করবেন। একই সঙ্গে এই মাদককে কিভাবে চিকিৎসা কাজে লাগানো যায় সেই গবেষণায় সহায়তার আশ্বাস দেন তিনি। ট্রাম্প বলেন, আমি আগেই বলেছি, আমি বিশ্বাস করি যে ব্যক্তিগত ব্যবহারের জন্য অল্প পরিমাণে গাঁজার জন্য প্রাপ্তবয়স্কদের অপ্রয়োজনীয় গ্রেফতার ও কারাগারে পাঠানোর অবসান করার সময় হয়েছে। আমাদের অবশ্যই স্মার্ট প্রবিধান বাস্তবায়ন করতে হবে। প্রাপ্তবয়স্কদের জন্য নিরাপদ পরীক্ষিত পণ্যের সুবিধা দিতে হবে। ফ্লোরিডার একজন বাসিন্দা হিসেবে আমি এই নভেম্বর সংশোধনী 3-এ হ্যাঁ ভোট দেব। এছাড়া রাজ্য অনুমোদিত গাঁজা বিক্রেতাদের জন্য নিরাপদ ব্যাংকিং সহ এই ইস্যু নিয়ে একটি কমন সেন্স আইন পাশ করতে মার্কিন কংগ্রেসে কাজ করবেন বলেও জানান এই রিপাবলিকান প্রার্থী। গাঁজা ব্যবহারের উপর বিধি নিষেধ সহজ করার প্রচেষ্টা যুক্তরাষ্ট্রে ব্যাপক জনপ্রিয়। চলতি বছর পিউ রিসার্চ সেন্টারের একটি সমীক্ষায় দেখা গেছে যুক্তরাষ্ট্রের 57% মানুষ চিকিৎসা ও বিনোদনমূলক উদ্দেশ্যে গাঁজাকে বৈধতা দেওয়ার পক্ষে। তবে মাত্র 11% মানুষ মনে করেন এটাকে মোটেই আইনি বৈধতা দেওয়া উচিত নয়। দর্শক, মিলেনিয়াম টিভি ইউএস এর প্রতিদিনের বাংলা সংবাদের এই পর্যায়ে নিয়েছি ছোট্ট একটি বিরতি। সঙ্গেই থাকুন। কি ব্যাপার, অমন মূর্তির মতো করে দাঁড়িয়ে আছো কেন? পাগল হয়ে গেলে নাকি? প্র্যাকটিস করছি। কি প্র্যাকটিস করছো? কেন লিভিং স্ট্যাচুরে দাঁড়িয়ে কি করে ভিক্ষা করে দেখনি? আমার ট্যাক্স নিয়ে ঝামেলা চলছে, ল্যান্ড প্রপার্টি নিয়ে ঝামেলা চলছে। এগুলো সমাধান না হলে কিছুদিন পর আমাকে ওইভাবে দাঁড়িয়ে ভিক্ষা করতে হবে। তাই এখন থেকে দাঁড়িয়ে প্র্যাকটিস করছি। আহা, এত চিন্তা করছো কেন? লিগ্যাল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল আছে না? লিগ্যাল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল? হ্যাঁ, কিছুদিন আগে ইন্স্যুরেন্স দিয়ে সম্পভাবীদের একটা ঝামেলা হলো না? লিগ্যাল নেটওয়ার্কের মাধ্যমেই তো সেটা সমাধান হলো। শুধু ইন্স্যুরেন্সই না ভাবি, ক্রিমিনাল কেস, ইমিগ্রেশন, ট্যাক্স, ডিভোর্স, হাউজিং সংক্রান্ত যে কোনো লিগেল সমস্যার সমাধান পেয়ে যাবেন লিগেল নেটওয়ার্কে। যুক্তরাষ্ট্রের 50টি স্টেটে যে কোনো প্রান্তে যে কোনো লিগেল সহায়তা দিতে কিন্তু আমাদের সঙ্গে আছে লিগেল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল। শুধু তাই নয়, লিগেল নেটওয়ার্কে আছেন যুক্তরাষ্ট্রের স্বনামধন্য সব লয়ার, যাদের আইনি সহায়তায় যে কোনো লিগেল সমস্যার সমাধান পেয়ে যাবেন খুব সহজেই। তাহলে দেরি কেন? এখনই চলো লিগ্যাল নেটওয়ার্কে। I'm Nasrin Mosnu, immigration attorney. I was born and raised here in New York City.
I have been working at various immigration firms since I was a teenager, including with my father. I'm passionate and dedicated about immigration. I am committed to provide my clients with nothing but the best. আমরা অ্যাসাইলাম অফিস, ইমিগ্রেশন কোর্ট সহ যুক্তরাষ্ট্রের 50টি স্টেট এবং বাংলাদেশ কনসুলেটে আপনাদের আইনগত সহায়তার নিশ্চয়তা দিচ্ছি। Please come and take advantage of our excellent legal services. Our initial consultations are always free. বরেণ্য অভিনেতা আবুল হায়াত একজন স্বাস্থ্য সচেতন মানুষ। একদিন শুটিংয়ে হঠাৎ অসুস্থ হয়ে হতাশায় ভোগেন। সবাই ব্যস্ত, এখন আমার সেবা করবে কে? কেন নিউ ইয়র্কে গোল্ডেন এজ হোম কেয়ার আছে না, আপনাদের হতাশা দুশ্চিন্তা দূর করে সুস্থ করে তোলে যাদের অঙ্গীকার। সঠিক সময়ে সঠিক সেবা দেওয়ার বিশ্বস্ত প্রতিষ্ঠানের নাম গোল্ডেন এজ হোম কেয়ার। গোল্ডেন এজ হোম কেয়ার নিউ ইয়র্কবাসীর পূর্ণ আস্থার জায়গা। কি ব্যাপার, অমন মূর্তির মতো করে দাঁড়িয়ে আছো কেন? পাগল হয়ে গেলে নাকি? প্র্যাকটিস করছি। কি প্র্যাকটিস করছো? কেন লিভিং স্ট্যাচুরে দাঁড়িয়ে কি করে ভিক্ষা করে দেখনি? আমার ট্যাক্স নিয়ে ঝামেলা চলছে, ল্যান্ড প্রপার্টি নিয়ে ঝামেলা চলছে। এগুলো সমাধান না হলে কিছুদিন পর আমাকে ওইভাবে দাঁড়িয়ে ভিক্ষা করতে হবে। তাই এখন থেকে দাঁড়িয়ে প্র্যাকটিস করছি। আহা, এত চিন্তা করছো কেন? লিগ্যাল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল আছে না? লিগ্যাল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল? হ্যাঁ, কিছুদিন আগে ইন্স্যুরেন্স দিয়ে সম্পভাবিদের একটা ঝামেলা হলো না, লিগ্যাল নেটওয়ার্কের মাধ্যমেই তো সেটা সমাধান হলো। শুধু ইন্স্যুরেন্সই না ভাবি, ক্রিমিনাল কেস, ইমিগ্রেশন, ট্যাক্স, ডিভোর্স, হাউজিং সংক্রান্ত যে কোনো লিগেল সমস্যার সমাধান পেয়ে যাবেন লিগেল নেটওয়ার্কে। যুক্তরাষ্ট্রের 50টি স্টেটে যে কোনো প্রান্তে যে কোনো লিগেল সহায়তা দিতে কিন্তু আমাদের সঙ্গে আছে লিগেল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল। শুধু তাই নয়, লিগেল নেটওয়ার্কে আছেন যুক্তরাষ্ট্রের স্বনামধন্য সব লয়ার, যাদের আইনি সহায়তায় যে কোনো লিগেল সমস্যার সমাধান পেয়ে যাবেন খুব সহজেই। তাহলে দেরি কেন? এখনই চলো লিগ্যাল নেটওয়ার্কে। আবারও স্বাগত মিলেনিয়াম টিভি ইউএস এর প্রতিদিনের বাংলা সংবাদে। এবার দেখবেন আন্তর্জাতিক সংবাদ। এবার জানা গেল মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে গোপনে হস্তক্ষেপ করতে চেষ্টা শুরু করেছে রাশিয়া। গত শুক্রবার মার্কিন গোয়েন্দা বিভাগের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা সংবাদ সম্মেলনে বলেন, প্রেসিডেন্ট নির্বাচনের আগে ভোটারদের উপর প্রভাব ফেলতে চাইছে রাশিয়া। এজন্য তারা এরই মধ্যে সোশ্যাল মিডিয়ায় ব্যক্তিত্বদের কাজে লাগানো শুরু করেছে। এটা রাশিয়ার বহুল প্রচলিত পন্থা। জ্যেষ্ঠ এই গোয়েন্দা কর্মকর্তার বরাতে বার্তা সংস্থা রয়টার্স বলছে, এক্ষেত্রে মনস্তাত্ত্বিক একটা খেলা খেলে রাশিয়া। বিভিন্ন বার্তা ছড়িয়ে দেওয়া হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে। এতে মার্কিনীদের মধ্যে ক্ষোভ বেড়ে যায়, সামাজিক ভাঙন শুরু হয় এবং সরকারের বিরুদ্ধে নিরাপত্তা ইস্যুতে বিভিন্ন প্রশ্ন আসতে থাকে। এর আগে গত জুলাইও এমন কথাই বলেছেন আরেক গোয়েন্দা কর্মকর্তা। তিনি তখন রয়টার্সকে বলেন, আমরা এ ধরনের কৌশল দমাতে কাজ করছি। আমাদের দেশের মানুষদের বুঝতে হবে, তারা অনলাইনে যা পড়ছে তা বাইরের দেশের প্রচারণা হতে পারে। এসব প্রচারণায় শুধু বিদেশিরা যুক্ত থাকবেন এমন নয়, এতে মার্কিন নাগরিকও জড়িত থাকতে পারেন। ভয়েস অব আমেরিকা বলছে, গত বুধবার বাইডেন প্রশাসন রাশিয়ার বিরুদ্ধে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে প্রভাবিত করার ব্যাপক প্রচেষ্টার অভিযোগ এনেছে। দেশটির অ্যাটর্নি জেনারেল মেরিক গারল্যান্ড বলেন, রাশিয়ার রাষ্ট্রীয় মিডিয়া ব্যবহার করে আমেরিকান ইনফ্লুয়েন্সারদের মাধ্যমে ভুয়া তথ্য এবং প্রোপাগান্ডা ছড়ানোর প্রচেষ্টার পটভূমিতে বিভিন্ন পদক্ষেপও নেওয়া হয়েছে। আবার উত্তপ্ত হয়ে উঠেছে ভারতের মণিপুর রাজ্য। গতকাল সোমবার শিক্ষার্থীরা বিভিন্ন সরকারি ভবনে হামলা চালিয়েছে। এমনকি রাজ্যের রাজভবন ও থাউবালের জেলা প্রশাসকের কার্যালয়েও হামলা চালিয়েছে তারা। এছাড়া ডিসি অফিসে টানানো ভারতের জাতীয় পতাকা নামিয়ে 7 রঙের নতুন একটি পতাকা টানিয়ে দিয়েছে শিক্ষার্থীরা। ভারতীয় সংবাদ মাধ্যম ইন্ডিয়া টুডে জানিয়েছে, রাজ্যের নিরাপত্তা ব্যবস্থাপনায় পরিবর্তনের দাবিতে সকাল থেকেই ইম্ফলের রাস্তা দখল করে বিক্ষোভ করেছে বিভিন্ন স্কুল ও কলেজের শিক্ষার্থীরা। তাদের প্রধান দাবি, বর্তমান নিরাপত্তা উপদেষ্টাকে অপসারণ করতে হবে এবং মণিপুরে শান্তি ফেরাতে রাজ্য সরকারের হাতে সর্বোচ্চ ক্ষমতা দিতে হবে। এছাড়া চলমান সংকটকে আরও ভালোভাবে মোকাবিলা করতে নিরাপত্তা অভিযানের দায়িত্ব স্থানীয় কর্তৃপক্ষের হাতে দিতে হবে। শিক্ষার্থীরা মুখ্যমন্ত্রী বীরেন সিং এর বাসভবনে হামলা চালানোর চেষ্টা করেছে বলে ইন্ডিয়া টুডের প্রতিবেদনে দাবি করা হয়েছে। এদিকে মণিপুরের শিক্ষার্থীদের নতুন পতাকা উড়ানোর একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। শিক্ষার্থীরা নতুন যে পতাকা উড়িয়েছেন সেটি আয়তাকার 7 রঙের একটি পতাকা। প্রাচীনকালের মেইতি জাতিগোষ্ঠীর 7টি বংশের প্রতিনিধিত্বের কথা তুলে ধরতে মণিপুরে অনেকেই এই পতাকা ব্যবহার করেন। দর্শক, এবার দেখবেন স্বাস্থ্য সংবাদ।
পাকিস্তানের পর এবার উপমহাদেশের আরেক দেশ ভারতে এক ব্যক্তির দেহে এমপক্স শনাক্ত হয়েছে। সোমবার ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয় এই তথ্য জানায়। এর আগে রোববার উপসর্গ শনাক্ত হওয়া ব্যক্তি এই রোগে আক্রান্ত বলে জানায় তারা। তবে এমপক্সের এই ধরন বিশ্ব স্বাস্থ্য সংস্থার ধরনের মতো এতটা ভয়াবহ নয় বলে দাবি করেছে স্বাস্থ্য মন্ত্রণালয়। তারা বলছে এটি একটি বিচ্ছিন্ন ঘটনা। স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে সোমবার প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়, সম্প্রতি সন্দেহভাজন এমপক্স পাওয়ার ঘটনাটি ভ্রমণ সংক্রান্ত সংক্রমণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। ল্যাবরেটরি পরীক্ষায় রোগীর মধ্যে পশ্চিম আফ্রিকান ক্লেড 2 এর এমপক্স ভাইরাসের উপস্থিতি নিশ্চিত করা হয়েছে। এটি একটি বিচ্ছিন্ন ধরন। 2022 সালের জুলাই থেকে ভারতে শনাক্ত হওয়া আগের 30টি ধরনের মতোই এই এমপক্স। এটি বিশ্ব স্বাস্থ্য সংস্থার জনস্বাস্থ্য জরুরি অবস্থার অংশ নয়। ভারতীয় সংবাদ মাধ্যম হিন্দুস্তান টাইমস বলছে, আপাতত ওই যুবকের শারীরিক অবস্থা স্থিতিশীল আছে বলে স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়। তাকে আইসোলেশনে রাখা হয়েছে। তবে তার বয়স এবং তিনি কোথাকার বাসিন্দা সে বিষয়ে এখনো কিছু জানানো হয়নি। দর্শক, মিলেনিয়াম টিভিএস এর প্রতিদিনের বাংলা সংবাদের এই পর্যায়ে ছোট্ট একটি বিরতি নিচ্ছি, সঙ্গেই থাকুন। কি ব্যাপার, অমন মূর্তির মতো করে দাঁড়িয়ে আছো কেন? পাগল হয়ে গেলে নাকি? প্র্যাকটিস করছি। কি প্র্যাকটিস করছো? কেন লিভিং স্ট্যাচুরে দাঁড়িয়ে কি করে ভিক্ষা করে দেখনি? আমার ট্যাক্স নিয়ে ঝামেলা চলছে, ল্যান্ড প্রপার্টি নিয়ে ঝামেলা চলছে। এগুলো সমাধান না হলে কিছুদিন পর আমাকে ওইভাবে দাঁড়িয়ে ভিক্ষা করতে হবে। তো এখন থেকে দাঁড়িয়ে প্র্যাকটিস করছি। আহা, এত চিন্তা করছো কেন? লিগ্যাল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল আছে না? লিগ্যাল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল? হ্যাঁ, কিছুদিন আগে ইন্স্যুরেন্স দিয়ে সম্পভাবীদের একটা ঝামেলা হলো না? লিগ্যাল নেটওয়ার্কের মাধ্যমেই তো সেটা সমাধান হলো। শুধু ইন্স্যুরেন্সই না ভাবি, ক্রিমিনাল কেস, ইমিগ্রেশন, ট্যাক্স, ডিভোর্স, হাউজিং সংক্রান্ত যে কোনো লিগেল সমস্যার সমাধান পেয়ে যাবেন লিগেল নেটওয়ার্কে। যুক্তরাষ্ট্রের 50টি স্টেটে যে কোনো প্রান্তে যে কোনো লিগেল সহায়তা দিতে কিন্তু আমাদের সঙ্গে আছে লিগেল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল। শুধু তাই নয়, লিগেল নেটওয়ার্কে আছেন যুক্তরাষ্ট্রের স্বনামধন্য সব লয়ার, যাদের আইনি সহায়তায় যে কোনো লিগেল সমস্যার সমাধান পেয়ে যাবেন খুব সহজেই। তাহলে দেরি কেন? এখনই চলো লিগ্যাল নেটওয়ার্কে। I'm Nasrin Mosnu, immigration attorney. I was born and raised here in New York City. I have been working at various immigration firms since I was a teenager, including with my father. I'm passionate and dedicated about immigration. I am committed to provide my clients with nothing but the best. আমরা অ্যাসাইলাম অফিস, ইমিগ্রেশন অফিস, ইমিগ্রেশন কোর্ট সহ যুক্তরাষ্ট্রের 50টি স্টেট ও বাংলাদেশ কনসুলেটে আপনাদের আইনগত সহায়তার নিশ্চয়তা দিচ্ছি। Please come and take advantage of our excellent legal services. Our initial consultations are always free. বরেণ্য অভিনেতা আবুল হায়াত একজন স্বাস্থ্য সচেতন মানুষ। একদিন শুটিংয়ে হঠাৎ অসুস্থ হয়ে হতাশায় ভোগেন। সবাই ব্যস্ত, এখন আমার সেবা করবে কে? কেন নিউ ইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ার আছে না? আপনাদের হতাশা দুশ্চিন্তা দূর করে সুস্থ করে তোলে যাদের অঙ্গীকার। সঠিক সময়ে সঠিক সেবা দেওয়ার বিশ্বস্ত প্রতিষ্ঠানের নাম গোল্ডেন এইজ হোম কেয়ার। গোল্ডেন এইজ হোম কেয়ার নিউ ইয়র্কবাসীর পূর্ণ আস্থার জায়গা। কি ব্যাপার, অমন মূর্তির মতো করে দাঁড়িয়ে আছো কেন? পাগল হয়ে গেলে নাকি? প্র্যাকটিস করছি। কি প্র্যাকটিস করছো? কেন লিভিং স্ট্যাচুরে দাঁড়িয়ে কি করে ভিক্ষা করে দেখনি? আমার ট্যাক্স নিয়ে ঝামেলা চলছে, ল্যান্ড প্রপার্টি নিয়ে ঝামেলা চলছে। এগুলো সমাধান না হলে কিছুদিন পর আমাকে ওইভাবে দাঁড়িয়ে ভিক্ষা করতে হবে। তো এখন থেকে দাঁড়িয়ে প্র্যাকটিস করছি। আহা, এত চিন্তা করছো কেন? লিগ্যাল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল আছে না? লিগ্যাল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল? হ্যাঁ, কিছুদিন আগে ইন্স্যুরেন্স দিয়ে সম্পভাবীদের একটা ঝামেলা হলো না? লিগ্যাল নেটওয়ার্কের মাধ্যমেই তো সেটা সমাধান হলো। শুধু ইন্স্যুরেন্সই না ভাবি, ক্রিমিনাল কেস, ইমিগ্রেশন, ট্যাক্স, ডিভোর্স, হাউজিং সংক্রান্ত যে কোনো লিগেল সমস্যার সমাধান পেয়ে যাবেন লিগেল নেটওয়ার্কে। যুক্তরাষ্ট্রের 50টি স্টেটে যে কোনো প্রান্তে যে কোনো লিগেল সহায়তা দিতে কিন্তু আমাদের সঙ্গে আছে লিগেল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল। শুধু তাই নয়, লিগেল নেটওয়ার্কে আছেন যুক্তরাষ্ট্রের স্বনামধন্য সব লয়ার, যাদের আইনি সহায়তায় যে কোনো লিগেল সমস্যার সমাধান পেয়ে যাবেন খুব সহজেই। তাহলে দেরি কেন? এখনই চলো লিগ্যাল নেটওয়ার্কে।
দর্শক, আবারও স্বাগত জানাই মিলেনিয়াম টিভিএস এর প্রতিদিনের বাংলা সংবাদে। এবার দেখবেন বিনোদন সংবাদ। দেশের কল্যাণ ও কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধিতে অগ্রণী ভূমিকা রাখছে সুপারস্টার শাকিব খানের অথেন্টিক কসমেটিক্স ও হোম কেয়ার প্রতিষ্ঠান রিমার্ক হার্লেন। কথা মতো কাজেও সে প্রমাণ মিলছে। দুই বাংলার জনপ্রিয় এই চিত্র তারকার ব্যবসায়িক প্রতিষ্ঠানটি বন্যা পরবর্তীতে কয়েক হাজার বানভাসী মানুষকে ত্রাণ সহায়তা দিল। গেল মাসে দেশের কয়েকটি জেলায় বন্যা আঘাত হানে। তখন এফডিসিতে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির তহবিল সহ একাধিক সংগঠনের ফান্ডে অর্থ দিয়ে পাশে ছিল শাকিব খানের রিমার্ক হার্লেন। সোমবার শাকিবের এই কোম্পানির এক্সিকিউটিভ ডিরেক্টর চিত্রনায়ক মামনুন ইমন ও ব্র্যান্ড অ্যাম্বাসেডর চিত্রনায়িকা বিদ্যা সিনহা মিম চাঁদপুর গিয়ে বন্যা পরবর্তী ত্রাণ সহায়তা তুলে দেন। শাকিব খান যুক্তরাষ্ট্রে থাকায় নায়কের পক্ষ থেকে তার সহকর্মীরা ত্রাণ পৌঁছে দেন। খোঁজ নিয়ে জানা যায়, চাঁদপুরের অনেক অঞ্চলে এখনো বন্যার পানি বিরাজ করছে। বিশেষ করে চাঁদপুর সদর, ফরিদগঞ্জ, হাইমচর এলাকায় বন্যায় বেশি ক্ষয়ক্ষতি হয়েছে। পানি কমে গেলেও এসব এলাকায় মানুষ কষ্টে দিন পার করছেন। এ কারণে এসব অঞ্চলে ট্রাক ভর্তি করে কয়েক হাজার মানুষের সহায়তা দেওয়া হয়েছে। নিজের ব্যবসায়িক প্রতিষ্ঠান রিমার্ক হার্লেন থেকে ত্রাণ দেওয়ার শাকিব খানের কোনো মন্তব্য পাওয়া যায়নি। তবে তিনি আগেই জানিয়েছিলেন, মানুষের কল্যাণে রিমার্ক হার্লেনের প্রতিষ্ঠা হয়েছে। দেশের মানুষের প্রয়োজনে সবসময় পাশে থাকবেন, এজন্য উপকারী বিভিন্ন পরিকল্পনাও হাতে রয়েছে তার। ভারতের পশ্চিমবঙ্গের নির্মাতা অভিজিৎ সেনের পরিচালনায় প্রতীক্ষা সিনেমাটি করছেন না ঢাকার অভিনেত্রী তাসনিয়া পারিন। এ নিয়ে দ্বিতীয়বারের মতো কলকাতার সিনেমা ছাড়তে হলো তাকে। অথচ কলকাতার সিনেমা দিয়ে শুরু হয়েছিল তার চলচ্চিত্র যাত্রা। প্রতীক্ষা ছবির শুটিং শুরু করার কথা ছিল নভেম্বর মাসে। তার আগে চলতি মাসে ছিল শুটিং পূর্ব কর্মকাণ্ড, কিন্তু ভারতীয় ভিসা বন্ধ থাকায় সে কাজে আর যা হচ্ছে না পারিনের। তিনি জানান, নানা অনিশ্চয়তায় সিনেমাটি থেকে সরে এসেছেন তিনি। গত রোববার রাতে ছবির প্রযোজক অতনু রায়চৌধুরীর সঙ্গে দীর্ঘ সময় কথা হয় পারিনের। সে সময় তারা পরস্পরকে সিদ্ধান্ত গ্রহণে সহায়তা করেন। পারিন বলেন, নভেম্বর মাসে শুটিং শুরু করা না গেলে দেব ও মিঠুন চক্রবর্তীর শিডিউল পাওয়া যাবে না। আবার বাংলাদেশ থেকে ভিসা পাওয়াটাও অনিশ্চিত। এসব কারণে ছবিটিতে আমার কাজ করা হচ্ছে না। শুনলাম ছবিটিও আপাতত হচ্ছে না। কলকাতা ও যুক্তরাজ্যে ছবিটির শুটিং এর পরিকল্পনা ছিল। এতে দেবের বিপরীতে অভিনয় করার কথা তাসনিয়া পারিনের। অভিনেত্রী জানান, ভারতের এই ছবি থেকে সরে হাঁপ ছেড়ে বেঁচেছেন তিনি। তিনি বলেন, সিনেমাটির কারণে অনেক কাজ ছাড়তে হয়েছিল তাকে। ওই শিডিউলে নতুন একটি কাজ নিয়েছি, এটিও একটি বড় বাজেটের কাজ। দেব ও মিঠুন চক্রবর্তী কলকাতার বড় তারকা, তাদের সঙ্গে কাজের সুযোগ হাতছাড়া হওয়ার আক্ষেপ হচ্ছে কিনা জানতে চাইলে পারিন বলেন, কিছুটা হচ্ছে। তাদের মতো শিল্পীর সঙ্গে কাজ করলে অনেক কিছু শেখা হতো, সমৃদ্ধ হওয়ার সুযোগ পেতাম। সামনে হয়তো আবার সেই সুযোগ আসবে। দর্শক, এবার দেখবেন খেলা সংবাদ। বাংলাদেশের পরবর্তী প্রতিপক্ষ ভারত, যাদের বিপক্ষে এখন পর্যন্ত 13 টেস্ট খেলে একটাতেও জয় পায়নি বাংলাদেশ। বৃষ্টিবিঘ্নিত 2 টেস্টে ড্রই এখন পর্যন্ত বাংলাদেশের সর্বোচ্চ সাফল্য। পাকিস্তানের বিপক্ষে সর্বশেষ সিরিজের আগে টেস্টে বাবর আজমদের বিপক্ষেও কোনো জয় ছিল না বাংলাদেশের। অথচ সে পাকিস্তানকে তাদেরই ঘরের মাটিতে রীতিমতো উড়িয়ে দিয়েছে চন্ডিকা হাথুরু সিংহের দল। আগামী 19 সেপ্টেম্বর চেন্নাইয়ে শুরু হতে যাওয়া টেস্ট সিরিজে একই ফল প্রত্যাশা করতে দোষ কোথায়? তবে ভারতের সাবেক অধিনায়ক ও কিংবদন্তি সৌরভ গাঙ্গুলি যা বলেছেন তা ভালো লাগার কথা নয় বাংলাদেশি সমর্থকদের। সৌরভ জানিয়েছেন, পাকিস্তানকে হারাতে পারলেও ভারতের বিপক্ষে পেরে উঠবে না বাংলাদেশ। ভারতের সাবেক অধিনায়কের ভাষায়, পাকিস্তানে গিয়ে পাকিস্তানকে হারানো মোটেও সহজ নয়। তাই খেলোয়াড়দের অভিনন্দন, কিন্তু ভারত অন্য জিনিস। ঘরের মাঠে হোক কিংবা বাইরে, ভারত সবসময় শক্তিশালী ব্যাটিং লাইন আপের দুর্দান্ত একটি দল। ভারতে এর আগে 2বার টেস্ট খেলতে গেছে বাংলাদেশ, 2বারই ফলাফল ছিল এক পেশে। সৌরভের অনুমান, অতীতের মতো এবারের গল্পটাও একই থাকবে। আমি বাংলাদেশের জয় দেখতে পাচ্ছি না, ভারতই সিরিজ জিতবে। তবে ভারত অবশ্যই বাংলাদেশের কাছ থেকে কঠিন প্রতিদ্বন্দ্বিতা আশা করছে, কারণ পাকিস্তানের মাটিতে পাকিস্তানকে সিরিজ হারানোর প্রবল আত্মবিশ্বাস নিয়েই তারা খেলতে আসবে। সংবাদ শেষ করার পূর্বে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। ডক্টর ইউনূসের সঙ্গে অর্থনৈতিক সংলাপের পরিকল্পনা যুক্তরাষ্ট্রের। সীমান্তে হত্যা নিয়ে প্রশ্ন এড়িয়ে গেলেন প্রণয় বার্মা। $80 কোটি পাওনা চেয়ে ডক্টর ইউনূসকে গৌতম আদানির চিঠি। শেখ হাসিনার বিরুদ্ধে আন্তর্জাতিক ট্রাইব্যুনালে অভিযোগ ফাইয়াজের বাবার। গাঁজা খাওয়ার পক্ষে ট্রাম্প, দিতে চান আইনি বৈধতা। এবার ভারতে এমপক্স শনাক্ত।
এবং গাঙ্গুলিও বললেন ভারতের বিপক্ষে জিততে পারবে না বাংলাদেশ। দর্শক, এ ছিল মিলেনিয়াম টিভিএস এর প্রতিদিনের বাংলা সংবাদে। মিলেনিয়াম সংবাদ দেখতে লগ ইন করুন আমাদের সামাজিক যোগাযোগের সাইট facebook.com/millenniumtvUSA বাংলা এবং youtube.com/officialmillenniumtv। এছাড়াও সংবাদের সর্বশেষ আপডেট জানতে ভিজিট করুন আমাদের নিয়মিত ওয়েবসাইট www.millenniumtvusa.com এবং www.millenniumtv.org। প্রিয় দর্শক, মিলেনিয়াম টিভি দেখুন সকল অ্যান্ড্রয়েড ফোনে, iOS ও অ্যাপল টিভি, অ্যামাজন ফায়ার টিভি, রুকু টিভি এবং সকল স্মার্ট টিভিতে। এছাড়াও মিলেনিয়াম টিভি দেখতে পাবেন সমস্ত ইউরোপীয় দেশ এবং অস্ট্রেলিয়ায় স্কাই নেটওয়ার্কে, বিশ্বব্যাপী জাদু টিভি, রেডিয়েন্ট আইপি টিভি, জাগো বিডি নেটওয়ার্ক এবং বিশ্বব্যাপী হরাইজন স্যাটেলাইটে। আপনারা যেখানেই থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন, মিলেনিয়াম টিভির সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।